বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতে আলোচনা করব সোশ্যাল বিজনেস। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সোশ্যাল সোশ্যাল বিজনেস নামে যে একটা ধারণা আলোচিত করেছেন পৃথিবীতে, এটা কি? এটা হলো পুঁজিবাদ বিশ্বে যেসব ব্যবসা বাণিজ্য হয় সেটার মূল উদ্দেশ্য থাকে হলো মুনাফা লুবি, অর্থাৎ ব্যাপক পরিমাণে আহ, মুনাফা অর্জন করা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই চিন্তাধারার বাইরে গিয়ে একটা বিকল্প চিন্তাধারা আবিষ্কার করলেন। সেটা বললেন যে মানুষকে কিভাবে মুনাফার বাহিরে দাঁড় করিয়ে সমাজের উন্নয়নমূলক কাজ করা যায়, সেই থিওরিকে মাথায় নিয়ে উনি এটা আবিষ্কার করছেন। বিষয়টা হলো এমন যে অন্যান্য পুঁজিবাদী যেসব লেনদেন আছে সেগুলো বাজারে চলমান থাকবে, কিন্তু উনি যে বিজনেসটার কথা বলেছেন সেটা হলো যে একটা ব্যবসা কোম্পানি বাজারে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তার মূল উদ্দেশ্য থাকবে হলো সমাজের উন্নয়ন করা, সমাজের ভালো কাজ করা। লাইক সে, দেখেন একটা এবিসি কোম্পানি, যারা সোশ্যাল বিজনেসে বিশ্বাস করে না, তারা যদি কোনো ভালো কাজ করতে চায় তাহলে তাদের কোম্পানি সিএসআর যে ফান্ড থাকে সেই ফান্ড থেকে তারা আহ, বাজারের জন্য বা সমাজের জন্য কোনো ভালো কাজ করবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস যেটা আছে, সেটা যদি বাজারে কোনো ভালো কাজ করতে চায় তাহলে তার মূল কোম্পানির থিওরিটাই ভালো কাজের উপরে দাঁড়িয়ে আছে। সেটা কেমন? তাদের কোম্পানির যে মেমোরান্ডাম অফ আর্টিকেল, সেখানে লেখাই আছে যে এই কোম্পানি হলো নন প্রফিট অর্গানাইজ, অর্থাৎ এরা সমাজের আর্থিক উন্নয়নমূলক কাজ করবে এবং এর থেকে তারা কোনো প্রকার বেনিফিটেড হবে না। অন্যান্য পুঁজিবাদ কোম্পানি সমাজের বিভিন্ন ক্ষতি করে, যেমন অনেক কোম্পানি আছে যারা পরিবেশের ক্ষতি করে, মানুষের সামাজিক ক্ষতি করে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে থিওরি দিয়েছেন, এই থিওরি অনুযায়ী কোনো ব্যবসা কোম্পানি যদি ব্যবসা করতে যায় তাহলে সে সমাজের কোনো ক্ষতি করে এই ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তো এই জিনিসটা হলো মূলত সোশ্যাল বিজনেসের মূল থিওরি। অর্থাৎ এখানে মানুষের উন্নয়ন হয়, মানুষের কর্মসংস্থান হয়, মানুষের উপকার হয়, এইরকম বিষয়কে তিনি সামনে রেখে এই ব্যবসা বাণিজ্যকে আলাদা করেছেন। এখন দেখেন, ইসলামে কি সোশ্যাল বিজনেস আছে কিনা? ইসলামে সোশ্যাল বিজনেস বলতে কিছু নাই, কারণ ইসলাম বিজনেসকে, ব্যবসাকে ব্যবসা বলে তখন যখন সেই ব্যবসার ভিতরে মানুষের কল্যাণকামিতা পাওয়া যায়, মানুষের উপকার পাওয়া যায়। কারণ ইসলাম বলেছে আদ-দীন ওয়ান নাসিহা। এখন যেই ব্যবসার ভিতরে মানুষের উপকার নয় বরং মানুষের ক্ষতি, পরিবেশের ক্ষতি, সমাজের ক্ষতি, সেটাকে ইসলাম কোনোভাবে ব্যবসা বলেই অনুমোদন করে না। লাইক সে, কেউ যদি পণ্যের ব্যবসা করে তাহলে ইসলাম, মদের ব্যবসা করে তাহলে ইসলাম সেটাকে ব্যবসায়ী বলে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্যমতে কেউ যদি এই এই ধরনের ব্যবসাও করে সেটাও এক ধরনের সোশ্যাল বিজনেস বলে বিবেচিত হবে। কিন্তু ইসলামে আলাদা করে এরকম সোশ্যাল বিজনেস নামে কোনো ধারণা দেয় নাই। কিন্তু মজার বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিজনেসের কথা বলেছেন, উনি ওনার থিওরিটা ইসলাম থেকেই নিয়েছেন, যদিও উনি স্বীকার করেন নাই যে ওনার এই থিওরিটা ইসলাম থেকে নেওয়া। আমরা কিভাবে নিয়েছে, কোন থিওরি থেকে নিয়েছে, এটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, আমি আপনাকে ক্লাস শেষ হবার একটা শীট দেব, 5 পৃষ্ঠার। এটা ওনার, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সোশ্যাল বিজনেস যে বই আছে, সামাজিক ব্যবসা, ওই বই থেকে নেওয়া, আমরা সেটা দেখাবো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সোশ্যাল বিজনেসের যে মূল থিওরি আমি বলেছিলাম, যে সমাজের উন্নয়নমূলক কাজ করা, অনেক বেশি কর্মসংস্থান করা। আপনারা ছোটবেলায় একটা দই দেখেছেন কিনা, যে সেটার নাম হলো ড্যাননের একটা দই ছিল, শক্তি প্লাস দই। কেউ যদি খেয়ে থাকেন বা দেখে থাকেন একটু জানাবেন, মনে আছে কিনা শক্তি প্লাস দই? কারো কি মনে আছে ভাইজান? কালার, এটা নীল কালার। জি জি জি, নীলকা। কারো মনে পড়ছে আপনার? আর কারো? আচ্ছা, ওই যে শক্তি প্লাস দইটা দেখছেন নীল কালার, এটা এখনো বাজারে পাওয়া যায়। হ্যাঁ, ওইটাই হলো মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের প্রথম পরীক্ষামূলক একটা প্রোডাক্ট। তাদের মূল থিওরি ছিল, সেটা একটা ডানন কোম্পানি, ফ্রান্সের একটা বিখ্যাত কোম্পানি। তারা এই প্রোডাক্টটা বাজারে আনায়। আনার পরে তারা বগুড়া জেলায়, যেহেতু ওখানে ভালো দই কি বলে, দইয়ের উৎপন্ন হয়, ওখানে তারা কোম্পানিটা করে। তাদের মূল উদ্দেশ্য ছিল যে ওই এলাকায় যেহেতু গরিব মানুষ থাকে, গরিব মানুষের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান হবে এবং তারা সেটা এলাকায় গিয়ে বিক্রি করে তারা নিজেদের একটা উপার্জন ক্ষমতা বের করবে। কিন্তু আমাদের ডাটা অ্যানালাইসিস এবং পরবর্তীতে এর উপরে একাধিক গবেষণা হয়েছে, জার্মান থেকে একটা গবেষণা হয়েছে, আমরা সেটা দেখেছি যে সেখানে মানুষের উপকার তো হয় নাই, বরং ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি ড্যানোনে চাকরি করতো, তাদেরকে নাম দেওয়া ছিল হলো দই আপা। অর্থাৎ এই গরিব মহিলারা এলাকায় গিয়ে দই বিক্রি করতো।
সারাদিন দই বিক্রি করার পর তাদের লাভ থাকতো মাত্র 50 থেকে 60 টাকা। ইন দ্য সেম টাইম ওই মহিলা যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি পেত, তাহলে তার দৈনিক মজুরি ছিল 150 টাকা। এই কথাটা আমি বলছি আজ থেকে 15 থেকে 20 বছর আগের কথা। আপনারা এগুলো গুগলে সার্চ দিয়ে আরো সুন্দর করে দেখতে পাবেন। তো এই যে ডানন কোম্পানির আয়েরটা কিভাবে ছিল, এজন্য তারা যে সোশ্যাল বিজনেসের কথা বলেছে, এই সোশ্যাল বিজনেস না মূলত মানুষকে একটা ভালো কথা বললেও কিন্তু মূলত এই যে মানুষকে অন্যান্য পুঁজিবাদী কোম্পানিগুলোতে যা হয় সেখানেও একই ধরনের কার্যক্রম দেখা গিয়েছে। আচ্ছা, এখানে কি হয়েছে আরো আমরা দেখেছি। আহ, তারা এভাবে কয়েক বছর পরিচালনা করার পরে পরবর্তীতে দইয়ের তারা মানে সমাজে টিকতে পারে না। পরবর্তীতে দাম বাড়িয়ে দেয় 10 টাকা, এবং 80 গ্রাম থেকে সেটাকে 70 গ্রাম করে ফেলে। আচ্ছা, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের মৌলিক সমস্যাটা কি। তো এই মৌলিক সমস্যাগুলো আমরা 4টা ভাগে ভাগ করছি। একটা হলো যে উনি ওনার সোশ্যাল বিজনেসের মূল থিওরির ভিতরে একটা কথা বলেছেন, সেটা হলো যে লাভ করতে হবে কিন্তু লোকসান করা যাবে না। দেখেন এই কথাটা দ্বারা উনি ওনার ব্যবসার ভিতরে সোশ্যাল বিজনেসটা একটা ধোঁকাপূর্ণ ব্যবসা সেটাকে প্রমাণ করতে চেয়েছেন। কেন? অন্যান্য পুঁজিবাদ যেসব বিজনেস রয়েছে, কোম্পানি ব্যবসা করে, তারা কিন্তু কোনো অবস্থাতেই তারা লাভ তো করবেই, বিন্দু পরিমাণ লস দিবে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমি আমার বিজনেসে লাভ করব কিন্তু লোকসান দিব না। এখন এই কথা যখন ওনার কাছে একটা আপত্তি মনে হয়েছে, তখন তিনি বলেছেন যে ধারণাগত দিক থেকেই সোশ্যাল বিজনেস আর অন্যান্য পুঁজিবাদী বিজনেস এক মনে হলেও তত্ত্বগত দিক থেকে ভিন্ন। তো ভিন্নটা কিভাবে উনি বলছেন, তত্ত্বগত দিক থেকে ভিন্ন এভাবে যে সোশ্যাল বিজনেসের যেই উন্নয়নমূলক আয় হবে, সেই আয়টা পুরোটাই সমাজের কল্যাণে ব্যয়িত হবে। কিন্তু পুঁজিবাদের যে আয় হবে সেটা মূলত তারা কোম্পানি যারা শেয়ার হোল্ডার বা কোম্পানি যারা কর্মকর্তা রয়েছে তারাই ভোগ করবে। উনি এই জায়গাটাই পার্থক্য দেখাচ্ছেন। এখন দেখেন, আমরা বলি যে এভাবে যদি সোশ্যাল বিজনেসকে আপনাকে সমাজে ডেভেলপ করতে হয়, তাহলে তো সমাজের কোনো পরিবর্তন আসলো না। কারণ আমরা দেখিয়েছি সোশ্যাল বিজনেসের যেসব দই আপা আছে যারা কাজ করছে, তাদের বেতন অন্যান্য পুঁজিবাদী কোম্পানি থেকেও অনেক বেশি কম। তার মানে হচ্ছে বাজারে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই পুঁজিবাদী কোম্পানির সাথে আহ টিকে থাকতে হবে। তো পুঁজিবাদী কোম্পানির সাথে আপনি তাদের সাথে পেরে উঠতে গিয়ে আপনি তাদের মতো আচরণ করছেন, তাহলে সমাজে একটা ভালো প্রভাব পড়ছে। যদিও মানুষ অল্প টাকায় দই পাচ্ছে, কিন্তু ওই দইটা তো যারা খাচ্ছে তাদের পুষ্টির জন্য, তাদের টাকা তো অনেক কম, তাহলে তারা খাবে কিভাবে? তো এইভাবে দ্বিতীয় একটা জিনিস দেখাই যে শরিয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের একটা সাংঘর্ষিক আছে, সেটা আমরা একটু পরে দেখাবো। তো আমরা এখানে দুটো জিনিস দেখালাম। একটা হলো যে উনি ওনার যে প্রোডাক্ট আছে, সোশ্যাল বিজনেসের মূল প্রোডাক্ট ছিল হলো এই শক্তি দই ড্যানন কোম্পানির। সেখানে কিন্তু এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন। এটা এভাবে যে পুঁজিবাদে যেভাবে কাজ করে এখানেও সেম ভাবে কাজ করে। আবার এখানে পণ্যের এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ 2010 সালে ওনার এই কোম্পানির নামে ঢাকা তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন একটা মামলাও করেছিল যে উনি এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। যদিও ওই সময়টা উনি হাসিনা রোশনালে পড়েছিলেন। আচ্ছা, আমরা এই প্রেজেন্টেশন স্লাইডের আলোচনা এখানেই শেষ। আহ, এখানে শুধু আলোচনা বাকি আছে যে উনি যেই সোশ্যাল বিজনেস চালু করেছেন এটার অল্টারনেটিভ কি হতে পারে এবং ওনার এই ধারণাটা কিভাবে নিয়েছে। আপনার ভাইজান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই থিওরিটা বুঝছেন কিনা, বা এখানে কি কি সমস্যা আছে, যদি আরো একটু সামারি বলতে বলেন, বা আপনারা বুঝছেন কিনা একটু যদি আমাকে কেউ বলতেন। সংক্ষেপে আরেকবার বললে ভালো হয়। ডক্টর ইউনূসের একটা হচ্ছে সামাজিক ব্যবসা, একটা হচ্ছে এই প্রোডাক্ট, মাইক্রো ক্রেডিট, প্রোডাক্ট ক্রেডিট। এটা দুইটা 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 নাকি একটা সব মিলে? দুইটা, দুইটা। ওনার এই থিওরি হলো মূলত দুইটা। আজকে আমরা আলোচনা করছি একটা, একটা হলো ক্ষুদ্র ঋণ, ওটা তো আমরা জানি, ওটা সুদ, ওটা আলোচনা নাই। কিন্তু এই আলোচনাটা পশ্চিমে ব্যাপক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ওনার এই সোশ্যাল বিজনেসের ধারণাটা। কারণ হলো ইসলাম যেভাবে মানুষকে গরিব ধনী গরিবকে জাকাত, সাদাকা, ওয়াকফ, ক্যাশ ওয়াকফ, উত্তরাধিকার
অনেক ধরনের, মানে সমাজে অর্থ যেন পুঞ্জীভূত না হয় এই জন্য অনেক ধরনের সিস্টেম বের করছে, কিন্তু পশ্চিমে এই ব্যবস্থাটা তারা দাঁড় করাতে পারে নাই, শুধুমাত্র চ্যারিটি বা আরো কয়েকটা মাত্র দাঁড় করেছে, সেটা এস্টাবলিশ হয় নাই। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই থিওরিটা দান করেছে তখন মানুষ অনেক বেশি ব্যবসায় উদ্বুদ্ধ হয়েছে, যে কিভাবে, যে আমি ব্যবসা করছি কিন্তু আমার ব্যবসার মাধ্যমে সমাজে, সোসাইটিতে ব্যাপক একটা প্রভাব পড়ছে। তো এই ধারণা থেকে তারা এই থিওরিটা ব্যাপক জনপ্রিয়তা হয়। তো ভাইজান যেটা বলছেন আমি আবার সংক্ষেপে বলি, দেখেন পুঁজি, আমি সমস্যাটা তার আগে থিওরিটা বলি, যে জনাব আব্দুল করিম অর্থাৎ হাসান ভাই ব্যবসা করছেন এই নিয়তে যে উনি যেসব প্রোডাক্ট সমাজে ডেভেলপ করবেন, উনি যেখানে কোম্পানি করবেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাবে উদ্দেশ্য থাকতে হবে যে সমাজের কল্যাণ হয়। যেমন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার কোম্পানিটা নিয়ে গেছেন কোথায়, বগুড়ায়, উনি ঢাকা শহরে করেন নাই কেন? বগুড়ায় মফস্বল এলাকায় গরিব মানুষ অনেক বেশি থাকে, যাতে করে সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পায়, এই জন্য উনি ওনার কোম্পানিটা নিয়ে গেছেন কোথায়, বগুড়ায়। এটা হলো সোশ্যাল বিজনেস। আবার উনি ওনার কোম্পানির প্রোডাক্ট চয়েস করছেন এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সমাজের উন্নয়ন হয়, মানুষের উন্নয়ন হয়, কারণ ওই শক্তি দইয়ের ভিতরে ব্যাপক পরিমাণে পুষ্টি ছিল এবং সার্টিফাইড করা ছিল, যদিও সেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। এই জন্য এমন একটা প্রোডাক্ট উনি লঞ্চ করেছেন যেটা সমাজের উন্নয়ন হয়। আবার উনি ওনার প্রোডাক্টের কোম্পানির যেসব লাভ হবে ওই লাভের টাকা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেটা ব্যয় করার জন্য নির্ধারিত ছিল। কিন্তু পুঁজিবাদে এমন কোনো কথা নাই, পুঁজিবাদে সমাজে যে কোনো ধরনের প্রোডাক্ট আনতে পারে, সে চাইলে যে কোনো ধরনের জায়গায় ব্যবসা করতে পারে, ঢাকায় বা ঢাকার ভিতরে। আবার সে আবশ্যকও না যে সে কোম্পানির টাকা অন্য কোথাও সামাজিক কর্মকাণ্ড দিবে। এটা হলো মূল পার্থক্য। এখন সমস্যাটা কি? সমস্যাটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোম্পানি, সে যে সমাজের অন্যান্য দই কোম্পানির সাথে তুলনামূলকভাবে বাজারে চলবে, তো চলার জন্য তাকে তো অবশ্যই একটা প্রতিযোগিতায় নামতে হবে। তো এই প্রতিযোগিতায় যখন নামবে, তো তার অপর প্রতিদ্বন্দ্বী হলো একজন পুঁজিবাদী কোম্পানি। আর যদিও সে দাবি করছে সোশ্যাল বিজনেস, সে কিন্তু সে কর্মকাণ্ডে সবকিছু কার মতো করছে, একজন পুঁজিবাদী ব্যবসায়ী বা একটা এবিসি কোম্পানির মতো। তো এই জায়গাটাই হলো মূল সমস্যা। তো এই সমস্যাগুলো কি হচ্ছে, আমরা দেখিয়েছি যে তার কোম্পানিতে চাকরি করে যারা, তাদের বেতন কম, তাদের বেতন দেওয়া হয় না, তাদের নামে মামলা রয়েছে প্রতারণার, এই জায়গাগুলো হলো তাদের সমস্যা। এখন আসেন এটার অল্টারনেটিভ কি? এটার অল্টারনেটিভ হলো ওয়াকফ। ওয়াকফ বলতে আমরা যে ঘর বাড়ি যে ওয়াকফ করি সেই ঘর বাড়ি ওয়াকফ না, এটা হলো ক্যাশ ওয়াকফ, ইসলামের এক ধরনের নতুন ব্যবস্থাপনা। যেহেতু বর্তমান শিল্প বিপ্লবের পর মানুষের জায়গা সম্পদ খুব কমে গিয়েছে, কিন্তু টাকার মান অনেক বৃদ্ধি পেয়েছে, টাকা বৃদ্ধি পেয়েছে। এই জন্য ফুকাহে কেরাম ক্যাশ ওয়াকফের এই ধারণাটা তারা সমাজে আবিষ্কার করেছেন। ফুকাহে কেরাম বলতে এটা ইসলামের শুরু থেকেই ছিল, প্রয়োজন না হওয়াতে উসমানী খিলাফত আমলে এটা ব্যাপকভাবে ধারণা পেয়েছে। এটা আমরা সামনে আলোচনা করে দেখাবো। তো ক্যাশ ওয়াকফের মূল ধারণাটা কি? ক্যাশ ওয়াকফ হলো যে আমি, হাসান ভাই এবং মশিউর ভাই, নাইম ভাই, এই চারজন মিলে 4 লক্ষ টাকা একটা কোম্পানিকে দিব। ওই কোম্পানি 4 লক্ষ টাকা বিজনেস করে যে লাভটা হবে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই কথা এখানেও সেম কথা, ওই 4 লক্ষ টাকায় যে লাভটা হবে, সেই লাভের লাভ্যাংশটা গরিব মিসকিন বা সমাজের বিভিন্ন ভালো কাজে দান করবে। কিন্তু ওই 4 লক্ষ টাকা দিয়ে কিন্তু ব্যবসা চলমান থাকবে। তো সোশ্যাল বিজনেসের কথা একই, যে এই 4 লক্ষ টাকা দিয়ে যদি সোশ্যাল বিজনেস করে তাহলে ওটা দিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজ চলতে থাকবে। কিন্তু ক্যাশ ওয়াকফের ভিতরে আর সোশ্যাল বিজনেসের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসের সমস্যা কি? সমস্যা হলো উনি চাইলে সমাজে পুঁজিবাদের অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, কিন্তু ক্যাশ ওয়াকফের যেই মাত্রা আছে, শরিয়া বলছে হলো সমাজের বৈধ পন্থায় যেতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না এবং হালাল জায়গায় ইনভেস্ট করতে হবে। এই ধরনের কথা হলো ক্যাশ ওয়াকফের ভিতরে আছে। আচ্ছা, আমরা এই স্লাইডটা এখানেই শেষ করছি। আহ, আচ্ছা ভাইজান, আপনাদের কি একটা দেওয়া হয়েছিল গ্রুপে, একটু দেখেন তো ক্যাশ ওয়াকফের একটা প্রেজেন্টেশন স্লাইড, আপনারা পেয়েছেন কিনা ওটা? জি 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 দেওয়া জি হয়েছে। হজরত, ক্যাশ জি ওয়াকফের আগে সংজ্ঞাটা একটু বললে ভালো হয়, ওখানে তো আমি স্লাইডটা দেখি নাই, একটু সংজ্ঞাটা। হ্যাঁ, এই যে বলতেছি আপনারা কি গ্রুপে পেয়েছেন বাকি যারা আছেন? জি জি। আচ্ছা, আমি ওটা চালু করছি নতুন করে।
তো ওটা আপনারা একটু পড়েন, আমি চালু করছি ওটা। এই জিনিসটা মানে এই আলোচনা বাংলাদেশে মানে আবার অন্য মাইন্ডে নিয়ে না, এটা কোথাও পাবেন না। মানে ক্যাশ ওয়াকফের আলোচনা বাংলাদেশে হয় না। বাংলাদেশে যারা ওলামায়ে কেরাম যারাই রয়েছেন সকলে ওয়াকফ মানে ওয়াকফই ছিলেন, যে ক্যাশ ওয়াকফ যে একটা ধারণা এবং এটা টোটাল পৃথিবী জুড়ে ব্যাপক একটা মার্কেট দখল করে আছে, এবং অন্যান্য দেশগুলো যে এই জায়গাগুলো অনেকটা এগিয়ে, আমাদের যারা আছেন দায়িত্বরত তারা এটা সম্পর্কে বিন্দু পরিমাণে নলেজ রাখেন। দেখেন আচ্ছা ভাইজান, এটা পড়া শুরু করেন। দেখেন ক্যাশ ওয়াকফ কি? ক্যাশ ওয়াকফটা হলো সাধারণ যে ওয়াকফ আছে, সাধারণ ওয়াকফ বলতে আমরা কি বুঝি দেখেন, এই বাম পাশে ভাই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা জি দেখা আমাদের যাচ্ছে। সময়। জি দেখা যায়। আচ্ছা আচ্ছা, সময় জি দ্রুত দেখা মতো যায়। আমরা আচ্ছা শেষ করবো। ওয়াকফ পরিচিতি দেখেন, এখানে ওয়াকফ পরিচিতির ডান পাশে সাধারণ ওয়াকফ হলো যে মূলধন সংরক্ষিত রাখতে হবে, এবং আপনার মূল যেন একটা বাড়ি আমি ওয়াকফ করলাম, সেই বাড়িটা অবশ্যই থাকতে হবে, এটা হলো ওয়াকফের মূল মূল কথা। একটা মাদ্রাসা ওয়াকফ করলাম, সেই মাদ্রাসা থাকতে হবে। কিন্তু ক্যাশ ওয়াকফ যেটা আছে দেখেন, এই যে প্রচলিত ধারণা বনাম সময় প্রয়োজন, স্থাবর সম্পত্তি শুধু বিত্তশীল দিতে পারে, কিন্তু এটা গরিব মানুষ দিতে পারে না, বর্তমান জমি আবার কম। কিন্তু ক্যাশ ওয়াকফ যেটা আছে, ক্যাশ ওয়াকফটা হলো আমি 1,000 টাকা দান করলাম কোনো ব্যক্তিকে, কোনো মাদ্রাসাকে, কোনো একটা কোম্পানিকে, সেই 1,000 টাকা তারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করবে, হালাল ইনভেস্ট এমন জায়গায়, যে তারা ওই টাকাটা বিনিয়োগ করার পর লাভ্যাংশটা আহ তারা মানুষকে দান করবে। কিন্তু ওই যে 1,000 টাকা মূল টাকা আছে, ওই মূল ওই মূল টাকা ওই মূল টাকা সবসময় অক্ষুণ্ণ থাকবে, এবং সেটা গরিবকে মানে ওই টাকা দিয়ে তারা বিজনেস করবে আর কি, মূল টাকা যেটা আছে। ভাইজান বুঝছেন কিনা? জি জি আমাদের সাথে একটু কথা বলেন ভাই। জি জি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন এটা নিয়ে শরীয়তগতভাবে অনেক সমস্যা আছে। কারণ হলো ইসলামের যে সাধারণ ওয়াকফ যেটা আছে, এই ওয়াকফের মূলনীতি হলো যে যেই জিনিস ওয়াকফ করবো সেটা স্থাবর থাকতে হবে, অর্থাৎ নষ্ট করা যাবে না। কিন্তু ক্যাশ ওয়াকফ যেটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ আমি যদি 1,000 টাকা দান করি, সেই টাকা অটোমেটিকলি কি হয়ে যাবে, অন্য জায়গায় দিতে হবে না সেই টাকাটা। আমার সাথে একটু কথা বলবেন। আচ্ছা জি এই জি জন্য জি। আচ্ছা এই জন্য অনেক ফুকাহে কেরাম এই ক্যাশ ওয়াকফ যেটা আছে, এই ক্যাশ ওয়াকফকে তারা অবৈধ বলেছেন। কিন্তু ওসমানী খেলাফত আমলে এই ক্যাশ অক্ষটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। কারণ হলো এই সময়টায় মানুষের জায়গা সম্পত্তি আস্তে আস্তে কমতে শুরু করে, তো ফলত মানুষ আহ আস্তে আস্তে এই ক্যাশ ওয়াকফের দিকে ধাবিত হয়। এরপরে আমরা আরো দেখছি। আচ্ছা, প্রথম এটার শুরু হয়েছে কবে? ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই, ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন, সরি ইমাম জুহরি হাদিসের বিখ্যাত ইমাম, তিনি এই কাজটা শুরু করেছেন। এরপরে ওসমানী খেলাফত আমলে সেটা আরো ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে ওসমানী খেলাফত আমলে অনেক মহিলারা তারা সেটা ব্যাপকভাবে প্রচারিত করেন। এখন দেখেন ক্যাশ ওয়াকফ কেন অন্যান্য থেকে, জাকাত সাদাকা অন্যান্য সদকা থেকে কেন উত্তম? কারণ হলো আপনি জাকাত যদি কোনো ব্যক্তিকে দেন, তাহলে জাকাতের টাকা কিন্তু নির্দিষ্ট একটা খাত আছে, এর খাতের বাইরে ব্যবহার করতে পারবেন না। কিন্তু ক্যাশ ওয়াকফের টাকা দিয়ে চাইলে রাষ্ট্র কাজ করতে পারবে, রাষ্ট্রীয় আপনি বাজেটে অংশ নিতে পারবেন, রাষ্ট্রীয় কোনো রাস্তা তৈরি করতে পারবেন, কোনো ব্রিজ তৈরি করতে পারবেন। কারণ হলো ক্যাশ ওয়াকফের কোনো নির্ধারিত খাত নাই। অন্যান্য ওয়াকফ যেভাবে মানুষ করে, ক্যাশ ওয়াকফটাও এভাবে হয়ে থাকে। আচ্ছা, এখন আমি সময় থাকলে এটার উপরে 2 ঘন্টা ক্লাস নেওয়া দরকার, যে ক্যাশ ওয়াকফ দিয়ে মালয়েশিয়ায় একটা সিস্টেম আছে। যেমন মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে একটা ফান্ড থাকে, ওই ফান্ডে প্রতি বছর নির্দিষ্ট একটা আম, যারা ধনী আছেন তারা ক্যাশ ওয়াকফের টাকা দেয়, ওই টাকা দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে,
তারপর ওই টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে দেয়। এরপর দুর্যোগ মোকাবেলা, বাংলাদেশে দুর্যোগ হয় কিন্তু কিছু মানুষ কি করে ত্রাণ দেয়, এরপরে কোনো স্থায়ী সমাধান হয় না, আবার 5 বছর পর ত্রাণ এই দুর্যোগ সমস্যা হয়, আবার এভাবে ত্রাণ দেয়। এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হতে পারে কি, যে আচ্ছা ঠিক আছে 2026 সালে একটা ত্রাণ হয়েছে, কি বলে দুর্যোগ মোকাবেলা, সকলেই টাকা দাও, ওই টাকা দিয়ে সরকারের বা বেসরকারি ভাবে কোনো একটা ভালো জায়গায় বিনিয়োগ করা হবে, ওই টাকার যে লাভ আসবে ওই লাভ্যাংশ দিয়ে গরিব মানুষকে আস্তে আস্তে তাদেরকে বাড়িঘর করে দেওয়া হবে বা এইগুলো করে দেওয়া হবে, কিন্তু মূল টাকা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। এভাবে যদি প্রতি বছর ওই টাকাটা ব্যবসা করা হয়, বিনিয়োগ করা হয়, তাহলে কিন্তু টাকা দিন দিন বাড়বে। এরপরে স্বাস্থ্য হাসপাতাল, এই মুহূর্তে কেউ চাইলে একটা হাসপাতাল করা একক ব্যক্তির ক্ষেত্রে করা কষ্ট। তো একটা ফান্ড যদি গঠন করা হয়, এখন সেখানে বলা হবে যে ভাই আপনারা সকলে টাকা দেন, আমরা এই টাকা দিয়ে কি বলবো একটা হাসপাতাল তৈরি করব। তো এভাবে মসজিদও করা যেতে পারে। বর্তমানে কিন্তু একজন ব্যক্তি চাইলে একটা মসজিদ করা অসম্ভব। তো বললো ভাই আমরা একটা মসজিদ করব, আপনারা ক্যাশ ওয়াকফ করেন। তো ক্যাশ ওয়াকফ তারা কেউ চাইলে 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, 1 লক্ষ, 1 কোটি, যে যেভাবে চাইলে সেটা করতে পারবে। কিন্তু আপনি সাধারণ যে ওয়াকফ যেটা আছে, ওই ওয়াকফ দিয়ে কিন্তু আপনি মসজিদ করা এই মুহূর্তে অনেক টাফ একজন ব্যক্তির পক্ষে, বা একটা হাসপাতাল করা। কিন্তু এভাবে একটা ছোট ছোট ফান্ড রেজ করে গরিব মানুষও এই কাজে অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা ছিলাম এই ক্যাশ ওয়াকফের দুইটা মূলনীতি আছে, এখন যেটা আলোচনা করব এটাও গুরুত্বপূর্ণ। এই যে সুদী এনজিও গুলো, এনজিও গুলোর বিরুদ্ধে যদি ক্যাশ ওয়াকফকে দাঁড় করানো যায় তাহলে এটা অনেক উত্তম একটা মাধ্যম হবে। কর্জে হাসান, এটা আমি ইন্দোনেশিয়ার একটা প্র্যাকটিস জানি, তারা এটার মাধ্যমে ব্যাপকভাবে সমাজে প্রচলন ঘটিয়েছে, মানে হালাল ফাইন্যান্সের। যেমন আমরা বললাম যে ক্যাশ ওয়াকফ, ওই যে টাকা লাভ্যাংশ থাকবে, যেমন 1 লক্ষ টাকা বিনিয়োগ করার পর যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে 10,000 টাকা আমি চাইলে কোনো গরিব মানুষকে সরাসরি দিতে পারি, একটা সুরত এটা। আর একটা সুরত হলো ওই 10,000 টাকা আমি কাউকে কর্জে হাসান দেবো, ক্ষুদ্র ঋণ, কোনো প্রকার বিনা সুদে। তাহলে এটাও কিন্তু ক্যাশ ওয়াকফের একটা বড় জায়গা, যে ক্যাশ ওয়াকফের মাধ্যমে সমাজে ব্যাপকভাবে কাজ করা যায়। আচ্ছা, ক্যাশ ওয়াকফের বিনিয়োগটা কিভাবে করব? মুদারাবা করা যায়, মুশারাকা করা যায়, সুকুক করা যায়। আমরা সুকুক নিয়ে ক্লাস করেছি। কেউ ক্যাশ ওয়াকফের টাকা সরকারি ভাবে সুকুক কিনবে, এটা একবারে আহ অন্যান্য দেশের প্র্যাকটিসটা খুব জনপ্রিয়। যেমন আমি কি বলে সিঙ্গাপুরের প্র্যাকটিস আমার জানা আছে। সেখানে যে সকল সরকারি কর্মচারী আছে মুসলিম, তাদের সরকারি ভাবে প্রতি মাসে মান্থলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, অল্প একটা অ্যামাউন্ট সরকারি সুকুকে নিয়ে যায়, তারা এভাবে ক্যাশ ওয়াকফ করে। এরপরে আমি নিউজিল্যান্ডের একটা ক্যাশ ওয়াকফের প্র্যাকটিস বলি। সেখানে দেখেন মানুষ যখন হজ উমরায় যায় বা রমজান মাসে, ওই সময়টা কিন্তু তাদের দিল অনেক নরম থাকে। তো যখন মানুষ কি বলে হজ উমরা করতে যায়, তো হজ উমরার যে এজেন্সি আছে তাদের সাথে ওই দেশের ক্যাশ ওয়াকফের যে কোম্পানি আছে তাদের সাথে একটা চুক্তি, যে ভাই তোমার এই মানুষগুলো যখন হজ এবং উমরায় যাবে, তখন তাদের বলবা যে ভাই এখানে ক্যাশ ওয়াকফ এই বেনিফিট এই সুবিধা এই টাকাটা কোনোদিন শেষ হবে না, তুমি চাইলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করো। তখন যেহেতু মানুষ দেখে আচ্ছা এর মাধ্যমে এত এত ভালো কাজ করা যায়, ঠিক আছে আমি তাহলে 100 টাকা, 200 টাকা দান করলাম। এটা আমি নিউজিল্যান্ডের প্র্যাকটিস বললাম। আচ্ছা, এরপরে বর্তমান বিশ্বের অনেক দেশে এর প্র্যাকটিস আছে। আমার এটা নিয়ে একটা জার্নালও প্রকাশিত হয়েছে গত মাসে হোটেল রেজেন্সিতে, ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি পেপার সাবমিট করেছিলাম। তো এই সম্পর্কে আমার একটু জানাশোনা গবেষণা একটু বেশি। আল্লাহ চাইতো খুব শীঘ্রই এর উপরে আমার বাজারে একটা বইও আসবে, এবং শুধু ওয়াকফের উপরে একটা বই আসবে। আপনারা সকলে দোয়া করবেন। আচ্ছা, এখন আসেন বাংলাদেশে ইসলাম। জি। শোনা যাচ্ছে না? বাংলাদেশের প্র্যাকটিস কি? আচ্ছা, বাংলাদেশের ক্যাশ ওয়াকফের প্র্যাকটিসটা হলো যে বাংলাদেশে এখন পর্যন্ত খুব আফসোসের সাথে বলতে হয়, বাংলাদেশের ইসলামী ব্যাংকের বাইরে গিয়ে আজ পর্যন্ত কেউ ক্যাশ ওয়াকফ করতে পারে নাই। ফলত ব্যাংকের প্রতি মানুষের আস্থাও কম। আর মানুষ চাইলে ব্যাংকে করা অনেক টাফ, কারণ ব্যাংকের টাকাটা কোথায় ব্যয় করে আমরা জানি যে বাংলাদেশে এই যে ক্যাশ ওয়াকফের টাকা সিএসআর সিএসআর যে টাকা, যে হারাম টাকাগুলো যেখানে যায়, যে টাকাগুলো ব্যাংকের রুলস অনুযায়ী খরচ করার কথা হলো মানুষের কল্যাণে, অর্থাৎ মানুষের জন্য সেই টাকাটা ব্যয় করবে, গরিব মানুষ, অসহায় যারা মিসকিন। কিন্তু আফসোসের কথা হলো ইসলামী ব্যাংকগুলো সেই টাকা খরচ করে আপনারা জানেন কিনা, মুজিব শতবর্ষে অনেকগুলো মুভি তৈরি করা হয়েছিল, সেই মুভির জন্য
সেই মুভির জন্য তারা সেই টাকাগুলো খরচ করে, কতটা আফসোস। মানে হালাল জায়গায় তো খরচ করেই না, বরং হারাম জায়গায় খরচ করে, খুব জঘন্যভাবে তারা সেটা খরচ করে। এই জন্য ক্যাশ অফের টাকা যে আমি ইসলামী ব্যাংকে দিব, এখনো অনেক মানুষ দেয়। আমি গত মাসে একজনকে দেখেছি প্রায় 30 লক্ষ টাকা এক দাম্পত্য সে ক্যাশ অফ করেছে। তো বাংলাদেশে ক্যাশ অফের টাকা যে ইসলামী ব্যাংকে আমি দিব, টাকাটা দেওয়ার পর যে তারা খেয়ানত করবে না এবং খেয়ানত করবে, এটা সম্ভাবনাই বেশি, না করার সম্ভাবনাই কম। তো এই জন্য ইসলামী ব্যাংকগুলো অনেক আগ থেকে ক্যাশ অফের প্রচলন শুরু হওয়ার পরেও এখন পর্যন্ত তারা ওইভাবে ডেভেলপ করতে পারেনি। তো এই জন্য দেখেন। জনাব, জি হ্যালো। জি জি কথা ছিল যে মুজিববর্ষ উপলক্ষে যে মুভিতে দিছে, এমনও হইতে পারে তারা এগুলা স্বেচ্ছা দেয় না, তাদেরকে সরকার এগুলা চাপ প্রয়োগ করে করছে, বাধ্যগত ভাবে করছে, এমনটাও হইতে পারে। জি, এটা এটা ঠিক, আমি আপনার কথা অস্বীকার করছি না। তবে সেটা তো ইসলামী ব্যাংকগুলো বলবে যে আমাদের টাকা কোথায় ব্যয়িত হচ্ছে, কিভাবে ব্যয়িত হচ্ছে। তারা এসবের ব্যাপারে খুব একটা মানুষকে জানাতে চান না, এই জন্য মানুষের প্রতি আস্থা এখন পর্যন্ত বাড়ে নাই। আমি দেখেন একটা ডাটা অ্যানালিসিস দেখাচ্ছি যে তাদের 2019 সালের ডাটা অ্যানালিসিসটা আপনি দেখেন, ইসলামী ব্যাংক সবচেয়ে বড় ব্যাংক, মাত্র কয় টাকা, 133 কোটি টাকা অর্জন করছে মাত্র এত বছরে মাত্র। এরপরে দেখেন 2020 সালে 143। বাংলাদেশের ইসলামী ব্যাংকে ক্যাশ অফ চালু হয়েছে কিন্তু 2090 সাল থেকে, মানে 90 দশকের শুরু থেকে। এত বছর আহ, পরে উনি- তারা। জি জি। 1983। না না, ইসলামী ব্যাংক তো চালু হয়েছে 1983, কিন্তু ক্যাশ অফের যে সিস্টেমটা, ব্যাংক এটা হ্যাঁ চালু হ্যাঁ। করছে আরো অনেক পরে। ও আচ্ছা আচ্ছা, জানি না। এরপরে দেখেন শাহজালাল ইসলামী ব্যাংক এত বছর পরে মাত্র 2 কোটি টাকা ক্যাশ অফের মাধ্যমে লাভ করেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আফসোসের খবর, যে এত বড় একটা সুন্দর প্রোডাক্ট তারা মানুষকে বোঝাতে পারে নাই, ফলত মানুষ দান করে না। আর ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থাও কম, এজন্য তারা দান করে না। আবার তারা টাকাটা কোথায় ব্যয় করে দেখবেন, রোজার মাসে বিভিন্ন ইফতারি দেয় বা বিভিন্ন স্কলারশিপ দেয়, সবকিছু শেষে একটাই বাক্য, সৌজন্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ। কিন্তু এই টাকাটা কাদের, কিভাবে আসছে, এটা কোনোদিন তারা মানুষকে জানায় না। এখন বাংলাদেশের মানে ক্যাশ অফে যদি চালু করতে যায় তাহলে কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো জনসচেতনতার ঘাটতি, মানে মানুষ জানেই না যে, আমি জানি না আপনারা জানতেন কিনা, আমি আশা করি আপনারা হয়তো অনেকে জানতেন যে ক্যাশ অফ কি, এটা কিভাবে হয়। আমি আজকের না বলার না, আগে। হজরত আমি জানতাম না, আমি আপনার মাধ্যমে জানলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া শুক্রিয়া, অন্য ভাইরা মনে হয় জানে। আচ্ছা, এই যে ক্যাশ অফের একটা থিওরি, এত সুন্দর একটা সিস্টেম, এটার মাধ্যমে সুদী এনজিওর থেকে বাইরে কাজ করা যায়, এটা মানুষ জানেই না। তার মানে 1 নম্বর হলো মানুষকে জানাইতে হবে, 2 নম্বর হলো আস্থার সংকট, মানুষের আস্থা নাই, আমি ইসলামী ব্যাংকের যেটা বললাম। আবার 3 নম্বর হলো আইনি জটিলতা। কেমন, বাংলাদেশে এখন পর্যন্ত যে ওয়াকফ, ক্যাশ অফের আলাদা আইন নাই। তো ক্যাশ অফের যদি আলাদা আইন না না থাকে, কেউ যদি বেসরকারি ভাবে করে, তাহলে গতকালকে সুকুকের ক্লাসে আমি যেভাবে বলেছিলাম যে সালমান এফ রহমান অনেক টাকা মেরে দিয়েছে শুধু আইনি জটিলতার ভিত্তি দেখিয়ে, এভাবে কেউ ক্যাশ অফ মারতে পারে। এরপর হলো ব্যাংকের বাইরে গিয়ে ক্যাশ অফ করার কোনো সুযোগ নেই বাংলাদেশে। অন্যান্য দেশগুলোতে ক্যাশ অফ করা যায় ইসলামী ব্যাংকের বাইরে গিয়ে, কিন্তু বাংলাদেশে এখন এটা সুযোগ হয় নাই। আচ্ছা আচ্ছা, সময় আমাদের কম ভাই, একটু মিউট করবেন। আচ্ছা, আমরা একটা প্রস্তাবনা দিয়েছি সরকারকে। সেই অনুষ্ঠানে বাংলাদেশের অনেক মন্ত্রী ছিলেন এবং মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ছিলেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আমরা একটা নাম দিয়েছি যে বাংলাদেশ ক্যাশ অক্ষ সচেতনতা ফাউন্ডেশন। তারা কিভাবে, এটা হলো একটা মালয়েশিয়ার প্র্যাকটিস, এই ইন্দোনেশিয়া একটা প্র্যাকটিস। দেখেন, একজন ব্যক্তি তিনি হবেন হলো অ্যাম্বাসেডর, তিনি মানুষকে শুধু সচেতন করবেন যে ভাই ক্যাশ অক্ষ এটা এটা এভাবে কাজ করে, এই সেই। এরপরে কোনো ব্যক্তি যখন ক্যাশ অক্ষ করতে যাবে, তখন আসুন্না বা এই ধরনের কোনো ফাউন্ডেশন থাকবে, তাদের কাছে পাঠাবে, ভাই এই লোকটা ক্যাশ অক্ষ করতে চায়, সেজন্য ক্যাশ অক্ষ করবে। এরপরে তৃতীয় আরেকটা প্রতিষ্ঠান থাকবে, যারা ক্যাশ অক্ষের টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগ করার পর যে লাভটা হবে, লাভটা আবার তাদের হাতে তুলে দেবে, আসুন্না ফাউন্ডেশন বা এরকম ফাউন্ডেশনের হাতে। তো যে ব্যক্তি ক্যাশ অক্ষ করবে, ক্যাশ অক্ষ করার সময় তার হাতে একটা চিঠি দেওয়া হবে, কাগজ দেওয়া হবে যে ভাই আপনি যে 10-20 লক্ষ টাকা ক্যাশ অক্ষ করছেন, এই টাকাটা কোথায়, লাভ্যাংশটা কোথায় যাবে। উনি যদি বলে ভাই আমার বাড়ি সেই কুড়িগ্রাম, কুড়িগ্রামের অমুক অঞ্চলের অমুক হাসপাতালে, তাহলে যেই প্রশাসন বা যেই ব্যক্তি তার ওনার ক্যাশ অক্ষের টাকাটা নিচ্ছে যে আমরা বিনিয়োগ করব, সে আইনগতভাবে ওই লাভ্যাংশটা অমুক জায়গায় কুড়িগ্রামের অমুক হাসপাতালে টাকাটা দিতে বাধ্য। এখন বলতে পারেন
যে আসুন্না ফাউন্ডেশন বা যিনি প্রচারণার দায়িত্ব নিয়েছেন বা যিনি বিনিয়োগ করছেন, এনাদের লাভ কি? এনাদের লাভ হলো যে ওই যে মোদারাবা বা মুশারাকার ভিত্তিতে যে ক্যাশ অক্ফটা করেছে, ক্যাশ অক্ফটা করার পরে ওনাকে ওই জায়গা থেকে 90 ভাগ হলো যে লাভটা হবে, লাভের 90 ভাগ দেওয়া হবে ওনার ওই যে কুড়িগ্রাম অঞ্চলে, আর বাকি 10 ভাগ বা 15 ভাগ এখানে এই খরচটা প্রশাসনিক খরচ, যেটা যারা বিনিয়োগ করেছে কষ্ট করে তারা তারা এটা দিবে। এখন এই পুরা জিনিসটাকে দেখভাল করবে হলো বাংলাদেশের ওয়াকফ প্রশাসন বা ধর্মীয় মন্ত্রণালয়ের কোনো একটা সেক্টর। তারা এই যারা প্রচারণা করবে তাদের নাম দিয়েছে আমরা ওয়াকফ অ্যাম্বাসেডর, তাদেরকে প্রশিক্ষণ দিবে তারা কিভাবে কাজ পরিচালনা করবে না করবে। আর যারা ক্যাশ ওয়াকফ করবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি 20 লক্ষ টাকা ক্যাশ ওয়াকফ করেছেন, এটা আপনার সার্টিফিকেট। আর পুরা জিনিসটা যিনি ক্যাশ ওয়াকফ করেছেন ওনাকে একটা সফটওয়্যার দেওয়া হবে, ওই সফটওয়্যার দেখবে যে ওনার টাকা এই মুহূর্তে কোথায় আছে, কত টাকা আছে, কিভাবে হইতেছে না হইতেছে। আমি যেগুলো বললাম এগুলো কিন্তু সব আন্তর্জাতিক একটা প্র্যাকটিসের আলোকেই বলেছি, এবং আচ্ছা সেটা যাক, ঐতিহ্য। মাশাআল্লাহ। জি ভাই। তা এখন এগুলো তো আমাদের বাংলাদেশই না দরকার। হ্যাঁ দরকার তো, অনেক সুন্দর জিনিস। আচ্ছা, এখন যে এটা যদি করতে পারি তাহলে কি, প্রথমে আইন সংস্কার করতে হবে, এরপর হলো কর সুবিধা, অর্থাৎ যারা ক্যাশ অফ করবে তাদেরকে কর রিবেটের সুযোগ দিতে হবে। এরপর ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে একটা ডিজিটাল সমন্বয় করতে হবে। সর্বোপরি সচেতন মানুষকে করতে হবে। এটাই ছিল মূলত আজকের আলোচনা। এখন কেউ চাইলে প্রশ্ন করতে পারেন আজকে আলোচনার ভিতরে। আজকে কি আর অন্য কোনো ক্লাস হবে? ক্লাস আমাদের আর একটা ক্লাস বাকি আছে। ও, আমাদের মোটের উপরে আর একটা ক্লাস বাকি আছে, সেটা কবে হবে? আগামীকালকে ইনশাল্লাহ, মানে মানে কোর্স শেষ হতে আর একটা ক্লাসই বাকি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেটা কখন হইতে পারে সম্ভবত? সেটা আগামীকালকে হবে ইনশাল্লাহ, অবশ্যই সকালে যে অথবা আগামীকাল হবে এটা কি বলা যায় জি জি এখনো? আগামীকালকে। কখন হবে? আচ্ছা সকালেই ভাই, সকাল 11টা 11:30টার দিকে। ও আচ্ছা আচ্ছা, আরো আগে হলে ভালো হয়, না না 10টা বা অনেকে সাড়ে ঘুম 10টা। থেকে, না না অনেকে ঘুম থেকে ওঠে না, তো এই জন্য আর কি এটাই বলছি। এতক্ষণ ঘুমিয়ে থাকে, আচ্ছা। আচ্ছা আচ্ছা, অন্য কোনো প্রশ্ন থাকলে যদি একটু বলতেন। আচ্ছা ভাই, তোর জি, মোট 10টা ক্লাস হবে মনে হয় নাকি? না 11টা ক্লাস, ক্লাস 11টাই ভাই, ওই যে আমরা প্রোডাক্টের যে ক্লাসটা আছে না, প্রোডাক্ট প্রোডাক্টের যে ক্লাস, ওখানে 2টা ক্লাস একসাথে, কারণ ব্যাংকিং প্রোডাক্টের আলোচনা আমরা 2টা ক্লাস একসাথে সেরেছি। জি জি, প্রশ্ন। আচ্ছা, আজকের ক্লাস না হোক, সার্বিক ভাবেই একটু প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। বলেন ভাই বলেন। আচ্ছা আচ্ছা, ওই যে কালকে তো সময়ের কারণে আর করতে পারি নাই, এরপরে তো বললেন এই ক্লাসের কথা বললেন প্রশ্ন করার জন্য। আচ্ছা, যে প্রশ্ন হচ্ছে বলেন ভাই। এই যে বাংলাদেশের যে ইসলামী ব্যাংক গুলো আছে, এগুলা তো দেখলাম বিভিন্ন জটিলতা আছে। এখন এই জটিলতা গুলা থেকে কিভাবে আমরা উদ্ধার হতে পারি, বা এই গেলে এক প্রশ্ন। এরপরে এখন এগুলা থেকে আমরা আমরা যারা বিনিয়োগ করি, এগুলা থেকে যে আমরা যারা যে লাভ গ্রহণ, এগুলা থেকে লাভ গ্রহণ করার বিধান বিধান কি একটু বলবেন কি? এখন ভাই আমাদেরও কাজ করতে হবে, আবার মানুষকেও বোঝাতে হবে, আবার তাদেরকেও ভালো হতে হবে। তারা আসলে মনে করে যে আমরা কারো মুহতাজ না, আমরা যেভাবে করতেছি মানুষ সেভাবে মেনে নিতে বাধ্য। এই জিনিসগুলো আর কি আমাদেরকে কি করছে আর কি, আমার সকলকেই কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম মিজান ভাই। এই আমরা এই আমার আপনাদের আরেকটা আপনাদের প্রশ্ন ছিল। এই জি ভাই বলেন। হ্যালো। জি ভাই জি, বলেন। আমার নাইম নাইম ভাই প্রশ্ন পরে করেন, আমার একটা প্রশ্ন ছিল। জি, এটা তো বলছেন যে যৌথ ব্যাংকেরও সবার সবার সবারই এখানে দায় আছে, এবং এই দায় থেকে মুক্তির জন্য সবাইকে কাজ করতে হবে। গেল এটা, আরেকটা বিষয় হলো যে এখন যে প্রচলিত সুদী ব্যাংকে অর্থ না রেখে, অর্থ বিনিয়োগ না করে আমরা হালালের জন্য ইসলামী ব্যাংকে বিনিয়োগ করলাম, এবং এখান থেকে লভ্যাংশ গ্রহণ করব কিনা, বা কি মতামত, কি করা যায় যাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ কিভাবে নেই? বলবো ভাই, আমাদেরকে ব্যাপক পরিমাণে উদ্যোক্তা তৈরি করতে হবে, মানুষকে হালাল ফাইন্যান্স বোঝাতে হবে, সব মিলে আর কি কাজ করতে হবে আর কি সবাই।
না, উনি উনি জিজ্ঞেস করতেছে যে এটা এখন হালাল হবে কিনা, এটার ব্যাপারে আপনারা, আমি যতটুকু জানি, না আমি না না হেদায়া ভাই, পড়ার সময়- না আমরা হ্যাঁ হালাল এটা, বলতে পারি না। হ্যাঁ জি। এটা একটাই বলতে হবে, আমাদের আমাদের হেদায়া পড়ার সময় হুজুররা বলছিল, যেহেতু এখন আপনার টাকা তো আপনি লাখ লক্ষ লক্ষ টাকা এগুলো তো ঘরের কোনায় বসাতে পারবেন না, আপনি ব্যাংকে রাখেন, ওই ব্যাংকে রাখেন, এটাই জায়েজ পদ্ধতি হিসেবে ব্যাংকে রাখতেই হবে, কোনো উপায় নেই। আপনি হিসাব করে যেটা সুদ মনে করতেছেন এটা আর ইন্টারেস্টটা নেবেন না, বস, এটা অন্য কাজে ব্যবহার করবেন। আচ্ছা ভাইজান, আরেকটা জিনিস হলো আচ্ছা, আপনাদের সাইট, একটু ক্লাস সম্পর্কে, একটু কোর্স সম্পর্কে কথা বলি। হ্যাঁ, আমাদের তো একটা কোর্স ফি আচ্ছা, আছে। আমি কোর্স সম্পর্কে, স্যার আমি কোর্স সম্পর্কে একটা জিনিস বলতেছি, আপনাদের ইনস্টিটিউটটা কি স্থায়ী কোনো ক্যাম্পাস আছে? মানে আমি বলতে চাচ্ছি না, স্থায়ী কোনো ক্যাম্পাস আছে? আর এটাতে যদি আপনারা মানে কি ইফতার বা এরকম কিছু একাডেমিলে আর কোনো দীর্ঘ কোর্স করার কিনা, এরকম এটাই জানতে চাইছিলাম। আমরা দাওয়ামূলক কোর্স শুরু করব হলো রোজার ঈদের পরে। আর ইকোনমিক্স এর কোর্সটা, এই যে কোর্সটা, এটা আপনার আসলে 3 মাস ব্যাপী কোর্স। এটা মূলত আমরা যে পড়লাম, এই যে আজকে পড়া, শুধু ক্যাশ অক্ষ নিয়ে আমাকে 3-4 ঘন্টা আলোচনা করতে হবে, আন্তর্জাতিক প্র্যাকটিস কি, কিভাবে হচ্ছে, বৈধ না বৈধ। তো 3 মাসের একটা আমরা লঞ্চ করবো ওটা। আর আমাদের স্থায়ী ক্যাম্পাস ভাই মালিবাগে আমাদের। মালিবাগ কোন জায়গাতে? মালিবাগে ফার্স্ট লেন, চিনেন ফার্স্ট লেন? তা চিনি। এখন আমাদের আমাদের যে সার্টিফিকেটটা দিবেন, ওটা কি 3 মাসের অন্তরাই ওই হিসেবে হবে, নাকি অনলি 1 মাসের? অনলি মাস বলতে, ওটা কি মাসের কথা উল্লেখ থাকবে না? শুধু একটা ইসলামিক আন্তর্জাতিক যেসব সার্টিফিকেট ওখানে মানে সময় থাকে না, ওটা থাকে হলো যে ইসলামী অর্থনীতির উপরে আপনি একটা কোর্স সম্পন্ন করেছেন, এটা। আচ্ছা ভাইজান, আরেকটা জিনিস হলো, যেহেতু আমাদের 1 মিনিট বাকি আছে, এখনো যারা টাকাটা দেন না, একটু কষ্ট করে টাকাটা দিবেন। আমরা তো সার্টিফিকেটের জন্য হয়তো আমরা অল্প একটা মূল্য নিতে পারি, যদি আমাদের মানে এতটাই আমাদের সমস্যা দেখা দিচ্ছে, যদি আপনার না দেন। জি জি, আপনারা সবাই, আমিও বলতেছি, একটু সবাই একে অপরকে বলেন, টাকাটা দিয়ে ফেলেন। এগুলা কি ভাই, 500 টাকা এগুলা তো বেশি তো না, একটু দিয়ে আচ্ছা আচ্ছা, ফেলেন ঠিক সবাই। আছে ভাইজান, আগামীকালকে ভিতরে সবাই দিলে ভালো হবে। কালকে শেষ ক্লাস, আজকে এখানেই শেষ করছি। সকলে মিজান ভাই, ভালো আমি থাকবেন। একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। মিজান ভাই, জি আসসালামু জি জি, আলাইকুম। জি জি বলেন ভাই। মিজান, আমার মিজান- আগে আমি বলি, মিজান ভাই শোনেন, কত হলো